নমস্কার, দূরদর্শনে সকলকে স্বাগত। হ্যাশট্যাগ প্রোটেক্ট নেচার এরকম একটি শব্দবন্ধ আমরা প্রায়শই সামাজিক মাধ্যমে দেখে থাকি। এখানে একটু হয়তো ভাবার বিষয় আছে যে একটু সূক্ষ্মভাবে যদি আমরা চিন্তা করি, একটু দেখি, তাহলে দেখব যে একটা সময় ছিল যেদিন মানুষ ছাড়াও এই প্রকৃতি বেঁচে ছিল। মানুষ এলো, ক্রমশই তার ম্যানিপুলেশন শুরু হলো। আমরা বিভিন্নভাবে পরিবেশকে, প্রকৃতিকে ক্ষতি করেছি। তার একটা বিশেষ অবনমন পেছনে আমাদের অবদান রয়েছে। এই সব কিছু নিয়েই আমাদের আজকের আলোচনা। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এবছরের থিম রাখা হয়েছে সেলিব্রেটিং বায়োডাইভার্সিটি। এই বায়োডাইভার্সিটি অর্থাৎ জৈব বৈচিত্র্য কি আসল বিষয়, এই সব কিছু নিয়ে আমাদের সাথে আলোচনায় আছেন এ রাজ্যের অন্যতম বিশিষ্ট বিজ্ঞানকর্মী শ্রী শুভ্রনীল রায়। নমস্কার। শুভ্রনীলবাবু, প্রথমে যে জিনিসটা জানতে চাইব যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, সেটা নিয়ে যদি আমাদের একটু কিছু বলেন। দেখুন, বলতে গেলে পৃথিবীর আমরা যে পরিবেশটাতে বাস করি সেটার প্রতিনিয়তই আমাদের প্রোটেকশন বা এর যত্ন রক্ষা করা দরকার। কিন্তু এই উদ্দেশ্য নিয়ে যে কোনো একটা বিশেষ দিন পালন করতে হবে, সেটা প্রয়োজনীয়তা সেই 1972 সালে এই জুন মাসের 5 থেকে 16 তারিখ পর্যন্ত একটা সুইডেনের স্টকহোম শহরে একটা কনভেনশন হয় ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম নিয়ে। সেখানে পৃথিবীর যত বড় বড় দেশ এবং সবগুলো দেশ বলতে গেলে রাজনীতিবিদরা, পরিবেশবিদরা সেখানে জমায়েত করেছিলেন। সেখানে তাদের নিজের বক্তব্য রেখেছিলেন যে পৃথিবীর পরিবেশকে কিভাবে, যে ওই সময়ের প্রেক্ষাপটে যে ক্ষতি হচ্ছে চারিদিকে, তার থেকে পৃথিবীকে কিভাবে রক্ষা করা যায়। এবং সেই বছরেই ডিসেম্বর মাসে এই একটা রেজলিউশন বা সিদ্ধান্ত নেওয়া হয় যে এই জুন মাসের 5 তারিখ প্রতি বছর তখন থেকে পৃথিবীর প্রতি দেশে এই দিনটাকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হবে। উদ্দেশ্য একটাই, যে পৃথিবীর যে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, যে বাতাস আমরা পৃথিবীর পরিবেশ থেকে পাই, যে আমরা জল খাই, বা আমরা আমাদের যে মাটি ইউজ করি, বা আমাদের যে চারপাশে যে গাছপালা আছে, তাদের যে এনভায়রনমেন্ট, টোটাল যে মিলে যে এনভায়রনমেন্ট বা পরিবেশ, সেটাকে রক্ষা করা। যে প্রতিনিয়ত যে ক্ষতি হচ্ছিল আমাদের নিজেদের ব্যবহারের মাধ্যমে, আমাদের মানুষ বা মানব জাতির অগ্রগতির জন্য আমরা কিছু কম্প্রোমাইজ করে অনেক কিছু আমরা করি, শিল্প কারখানা, নিজেদের সুযোগ সুবিধা বা ব্যবহার করার যে যন্ত্রপাতি ইউজ করি, তাতে যে পৃথিবীর ক্ষতি হচ্ছিল, সেটাকে মাথায় রেখে তার নিয়ন্ত্রিত ব্যবহার এবং মানে উপযুক্ত ব্যবহার, নিয়ন্ত্রিত এবং উপযুক্ত, আমি যথেচ্ছ ব্যবহার না, সেটাকে লক্ষ্য রেখেই তখনকার সময়ে এই পরিবেশ দিবস, এই ভাবনাটা আনা হয়। এবং তার জন্য ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘ থেকে প্রতি বছর একটা নির্দিষ্ট থিম দেওয়া হয়। যেরকম গত বছর ছিল বিট দ্য এয়ার পলিউশন, এবং আগের বছর ছিল বিট দ্য প্লাস্টিক পলিউশন। এই বছর হলো বায়োডাইভার্সিটি। তো বিশ্ব পরিবেশ দিবস মানে বায়োডাইভার্সিটি মানে জৈব বৈচিত্র্য। এই জৈব বৈচিত্র্যকে রক্ষা করার উদ্দেশ্যেই এই বছরে এই ভাবনাটা বা থিমটাকে রাখা হয়েছে। নিশ্চয়ই। তবে সেক্ষেত্রে একটা জিনিস, যে আমরা বায়োডাইভার্সিটি বলতে অনেক তত্ত্ব কথা হয়তো বলা যায়, কিন্তু যদি আমরা সামান্য ফিরে দেখবো যে হাজার হাজার প্রাণী বা পশু পাখি, গাছপালা বিলুপ্ত হয়ে গেছে এই পৃথিবী থেকে, এই প্রকৃতি থেকে। সেখানে আমরা কি সেটা নিয়ে ভাবি বা চিন্তা করি, বা কতটা ভাবা প্রয়োজন আমাদের? প্রথমে যদি বলি যে বায়োডাইভার্সিটি, সোজা বাংলায় বললে বায়োডাইভার্সিটিটা কি? বায়োডাইভার্সিটি হলো আমরা আমাদের যে যত রকম প্রাণী, উদ্ভিদ, জল, এইসব বিষয় নিয়ে যে প্রাণীদের এবং উদ্ভিদ গাছপালাদের যে বৈচিত্র্য, কত ধরনের স্পিসিস বা প্রজাতি আছে, তাদেরকে নিয়ে যে এই যে পৃথিবীতে যে জীব বৈচিত্র্য, সেটাকে আমরা মানে পোশাকি নাম বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্য বলি। এই এখন পর্যন্ত আবিষ্কৃত প্রায় 8 মিলিয়ন উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে। শুরু থেকে এখন অবধি দেখলে আমাদের এই প্রথম শুরুতে যেরকম প্রাণীর সংখ্যা বা প্রজাতির সংখ্যা ছিল, তার থেকে অনেকগুলো স্পিসিস এক্সটিংক্ট হয়ে গেছে। এক্সটিংক্ট হলে আমাদের বিপদ কি, সেটা বলতে গেলে বুঝতে হবে যে বায়োডাইভার্সিটিটা কি, জৈব বৈচিত্র্য। এখানে এই পরিবেশের মধ্যে প্রত্যেকটা উপাদানের, প্রত্যেকটা বিষয়ের, একটা উদ্ভিদ, একটা প্রাণীর প্রত্যেকের নিজস্ব তার মানে
কি বলে আপনার ভূমিকা আছে এই প্রত্যেক টোটাল বায়োডাইভার্সিটি সিস্টেমটাকে বাঁচিয়ে রাখার জন্য। এখানে যদি কোনো একটা অংশ আমি সরে যায়, ওমিট হয়ে যায় বা এক্সটিংক্ট বা লুপ্ত হয়ে যায়, তখন ওই সিস্টেমটা একটা ঘরের একটা পালা যদি পড়ে যায় তাহলে ঘরটাই ভেঙে যায়, তো ওই সিস্টেমটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, ওই বৈচিত্র্যটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সেই উদ্দেশ্যে এই বছরের ভাবনা বায়োডাইভার্সিটি থিমটাকে সেলিব্রেট বায়োডাইভার্সিটি, মানে আমাদের জন্য উদযাপন করি। এখানে কথাটা যদি একটু আমরা অন্যভাবে দেখি তাহলে বলাই যায় যে আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য কিন্তু বায়োডাইভার্সিটির প্রয়োজন সবথেকে বেশি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর সুস্থ পরিবেশ পৃথিবী দেওয়ার উদ্দেশ্যে বায়োডাইভার্সিটি রক্ষা করা দরকার। আমি আজকে বেঁচে আছি, আমার মানে সুস্থভাবে আমি সবকিছু পাচ্ছি, হ্যাঁ, তার পেছনে আমাদের যারা পূর্বপুরুষরা ছিল তাদের ব্যবহার, তাদের প্রকৃতির প্রতি তাদের সাথে আত্মীয়তা, এরূপ সবকিছুর উপর নির্ভর করে এই প্রজন্ম আছি। আমাদের যে প্রকৃতির সাথে আত্মীয়তা কিরকম ভাবে থাকবে না নষ্ট করে ফেলবো, তার উপর নির্ভর করে আরো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের এই পৃথিবীতে বাসস্থান কিভাবে থাকবে কি থাকবে না। হ্যাঁ, নিশ্চয়ই। এই পুরো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কিংবা তার যে সিগনিফিকেন্স বা এই যে উদযাপনে সবকিছুর ক্ষেত্রে যেটা জড়িয়ে আছে সেটা হচ্ছে আমরা যারা মানুষ, আমরা যারা নিজেদেরকে শিক্ষিত ভাবি, সব থেকে উন্নত ভাবি এই পৃথিবীতে। এখানে একটি কথা আমার মনে পড়ে যে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের পদ্মশ্রী তেমসুলা ওনার একটি কবিতায় লিখছিলেন যে পৃথিবীর শুরুতে সব ঠিকঠাক ছিল, কিন্তু যখন মানুষ এলো তাও সব ঠিকঠাক ছিল, কিন্তু মানুষ যখন ভাষা আবিষ্কার করলো তারপর সে নিজেকে ঘোষণা করলো যে সে সবার উপরে, বাকিদেরকে সে নিচে নামিয়ে দিল। তখন থেকে আস্তে আস্তে আমরা দেখছি যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন শুরু হচ্ছে, পরিবেশের অবনমন শুরু হচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এবছর 5th জুন আমরা যখন দেখবো তখন একটি বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এই জিনিসটাকে উদযাপন করব। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি করোনা ভাইরাসের কথা বলছি। সেই জিনিসটা, সেই পরিপ্রেক্ষিতে আপনি এনভায়রনমেন্ট ডেকে কিভাবে দেখবেন? দেখুন, আমাদের যে বায়োডাইভার্সিটিতে এমন অনেক বিষয় আছে যে আমি আজকে যে ব্যবহারটা আমার পাশের যে প্রজাতির সাথে করছি সে আবার আমাকে ফিরিয়ে দিচ্ছে, মানে তার এই সিস্টেমটা এবং আরেকটা প্রজাতির সাথে কি ব্যবহার করছে সেটা সবকিছু মিলিয়ে একটা সিস্টেম। এখন যদি আমি একটা প্রজাতিকে ক্রমাগত বা একটা বিশেষ কোনো নির্দিষ্ট কোনো প্রজাতির সাথে কোনো খারাপ ব্যবহার বা আমার প্রয়োজনের ব্যবহারটা যদি বাজে বা ক্ষতিকারক বা হানিকর কিছু করি, সে তার রিভেঞ্জ নেবেই। এখন আজকে একটা সৃষ্টি, মানে যে করোনা ভাইরাস যেটা বলছেন, মানে চারদিকে আমরা যে দেখতে পাচ্ছি যে মানে প্যান্ডেমিক বা বিশ্ব মহামারী, সে বিষয় বলতে গেলে আমরা মানে শুনতে পাই, মানে এখনো তথ্যগত মানে একটা ধারণা যে সেটা পরিবেশ থেকেই এসছে, যে আপনার একটা প্রজাতি বাদুর থেকে, সেটা বাদুরের মাংস থেকে একটা বিশেষ প্রজাতির আমাদের এই মানব জাতির এটা ইউজ করে তার খাদ্য হিসেবে, সেখান থেকে এটা ছড়িয়েছে এই ভাইরাসটা। এখন এটা একটা ধারণা, এখনো মানে প্রমাণিত নয়, মানে এটা একটা মানে বিজ্ঞানের তো অনেকগুলো ধারণা থাকে, মানে পরীক্ষালব্ধ ফল হয়, তারপর সিদ্ধান্ত হয়, এটা গ্রহণ করতে হবে। সেদিক দিয়ে দেখলে এটা একটা ধারণা। তো এটা প্রমাণ, আবার কেউ বলছে এটা ল্যাবরেটরিতে তৈরি হয়েছে, মানে ল্যাবরেটরি যদি তৈরি হয়ে থাকে কার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেটা ভাবতে হবে। এটা একটা মানে বলা হচ্ছে যে এটা মানে কোনো একটা দেশ তার আধিপত্য বিস্তার করার জন্য পৃথিবীর মধ্যে জৈব অস্ত্র হিসেবে ইউজ করবে। আচ্ছা, তো ভাবুন এটা কি ভয়ানক বিষয়। আমি আমার অস্তিত্বকে নষ্ট করার জন্য, আমি শুধু আমার প্রভুত্ব জাহির করার জন্য আমি আরেকটা প্রজাতির বা অন্য একটা দেশের মানুষকে বা অন্য একটা দেশের উপর ক্ষমতা জাহির করার জন্য আমি একটা ওয়েপন তৈরি করছি বা অস্ত্র তৈরি করছি, যেটা আমার ল্যাবে তৈরি করছি। লাখ লাখ কোটি কোটি মানুষ তাতে এফেক্টেড হচ্ছে যদি এরকম হয়ে থাকে ল্যাবে। এটাও একটা ধারণা, যেমন একটা বললাম যে বাদুর থেকে এসছে বলছে একটা ধারণা, সেটা এখানে আরেকটা ধারণা হচ্ছে, এটাও প্রমাণ সাপেক্ষ, মানে পরীক্ষা নিরীক্ষা চলছে, তদন্ত চলছে, যেটা আসলে কি ল্যাবরেটরি তৈরি কিনা জৈব অস্ত্র হিসেবে। প্রভাবটা তো কিন্তু প্রভাবটা যদি হয়ে থাকে, প্রভাব সাংঘাতিক প্রভাব। মানে 1920 সালে স্প্যানিশ ফ্লু হয়েছিল, আজকে 2020, মানে গত 100 বছরে আমরা এরকম মহামারী বা বিশ্ব মহামারী, যেখানে সারা পৃথিবীর সবগুলো 170টা বা তার বেশি দেশ
প্রভাবিত। এখানে কিন্তু দুটো জিনিস দেখার মতো আছে যে 1920 এবং 2020 এই 100 বছরের যদি আমরা ব্যবধানটা দেখি, 1920 সালে যখন স্প্যানিশ ফ্লু হয়েছিল তখন যে মানুষের জীবনশৈলী ছিল, তখন যে জীবনযাপনের রীতি ছিল, 2020 সালে যখন আমরা এসে দাঁড়াবো তার যে জীবনশৈলী অনেকটাই জটিল হয়ে গেছে। এবং প্রকৃতির প্রেক্ষাপটে যদি আমরা দেখি 1920 সালে যে প্রকৃতির যে অবস্থা ছিল 2020 সালে এসেও কিন্তু সেটা অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। সেই জায়গাটা আপনি কি করে দেখছেন? স্বাভাবিক, কারণ 1920 সালে যদি লোক সংখ্যার অনুপাতটাই দেখি এখন প্রায় 5 গুণ বেশি, আরো বেশি হয়ে গেছে। সেই জায়গায় মানে এখন যে পৃথিবীর মানুষ যদি 700 কোটি ধরি এবং মানে ভাবা হচ্ছে যে ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে সেটা 1000 কোটির কাছাকাছি পৌঁছে যাবে সারা পৃথিবীর লোক সংখ্যা। আর 1920 যদি লোক সংখ্যা দেখি তার থেকে অনেক কম ছিল। তো আসলে 1920-তে মানুষের যে চাহিদা ছিল, জৈবিক চাহিদা, মানে আমার বেঁচে থাকার যে চাহিদা, খাবার, বাসস্থান, আমার যন্ত্রপাতির যে চাহিদা, সেটা যেরকম ছিল তা আজকে 2020-এ এসে তো অনেক গুণ, কয়েকশো গুণ বেড়ে গেছে। আমরা যোগাযোগ ব্যবস্থা তখন ছিল মেইনলি জাহাজ নির্ভর, এবং একটা নির্দিষ্ট সময় লাগে জাহাজে আসতে, একটা দীর্ঘ সময় লাগে একটা দেশ থেকে আরেকটা দেশে আসতে। কিন্তু এখন তো আমার ডেইলি ফ্লাইট আছে পৃথিবীর, আমার এই ভারতবর্ষের বিভিন্ন শহর থেকে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার। তো একদিনের মধ্যে আমি যদি কোনো একটা রোগ, মানে যে চায়নাতে প্রথম যখন হলো তার থেকে আমার এখানে আসতে একদিন লাগে, এবং সেটা এতই সংক্রামক সারা দেশে ছড়িয়ে পড়তে 20-25 দিনের মধ্যে লাগলো। তো সেই জায়গায় দেখতে গেলে যোগাযোগ ব্যবস্থাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই এখনের যে করোনা ভাইরাসের স্প্রেডিং এর যে বিস্তার যে লাভ করেছে তার পেছনে একটা মুখ্য কারণ তো যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা না থাকলে আমাদের চলবে না, কিন্তু যোগাযোগ ব্যবস্থার জন্য এটা সংক্রমণটা খুব দ্রুত ছড়িয়েছে, এটা মানতে হবে। আর যে কথাটা বলছিলাম যে আমাদের চাহিদা, আমরা চাই, একটা ছোট্ট উদাহরণ দিই, 2010 থেকে 2015 সালের মধ্যে প্রায় 32 মিলিয়ন আপনার বনভূমি, ফরেস্ট ল্যান্ড পৃথিবী থেকে শেষ হয়ে গেছে। কার জন্য? আমাদের মানব জাতির বাসস্থানের জন্য, আমাদের শিল্প কারখানার জন্য। আমাদের শিল্প কারখানার বাইরে আমাদের অনেক আরো মানে আপনার একটা তো হলো বাসস্থান বেঁচে থাকার জন্য, বেসিক নিড। আরটা হলো বেসিক নিডের পরে আমরা অনেক কিছু নিড করছি। আমরা গাড়ির কারখানা করছি, আমরা খেলাধুলা স্টেডিয়াম করছি, আমরা অনেক বড় বড় ইন্ডাস্ট্রি করছি, আপনার ওই যে প্লেন বা এসব যে রাখার যে জায়গাগুলো যে ইউজ করছি, মানে শিল্পায়ন, অবশ্যই অনেক বেশি জায়গা নষ্ট হচ্ছে। এবং পৃথিবীর যেটা বললাম 32 মিলিয়ন হেক্টর বনভূমি শুধুমাত্র 5 বছর সময় নষ্ট হয়েছে। তো সেদিক দিয়ে দেখলে আমাদের মানে এখন এই মুহূর্তে আমাদের যে চাহিদা, এই 700 কোটি লোকের একটা পৃথিবীর যে এখন যে বর্তমান সাইজটা, আমাদের পৃথিবীর যে সাইজটা তার 1.6 গুণ সাইজ লাগে হিসাবে। তো এটা তো আমার পৃথিবীতে একটাই, তেমন তো পাবো না আরেকটা পৃথিবী, আর তৈরি করতে পারবো না, সম্ভব না। আবার গ্রহ মানে আমাদের মহাকাশে সেরকম কোনো এখন অব্দিও আমরা এরকম বিকল্প ব্যবস্থা পাইনি। তাহলে সিম্পল কথা, আমি একটা গাড়িতে 5 জন বসার জায়গা আছে, আমি যদি 5 জনকে গাড়িটা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে, এখন আমি যদি আরো 5 জন ঢোকানোর চেষ্টা করি, গাড়িটা নিশ্চয়ই আটকাবে, ঠিকভাবে চলবে না। আদারওয়াইজ গাড়িতে যারা প্রথম 5 জন বসছিল, যখন ওই সাইডের থেকে আরো ঢুকতে শুরু করো তাদেরকে আমি ফেলে দেবো, একদম যারা থাকবে ভেতরে তারাই বাঁচবে। সেই বায়োডাইভার্সিটি থাকার ফলে আমরা যে এয়ারটা নেই, শুদ্ধ বাতাসটা নেই শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, আমরা যে জলটা পান করি যে বাঁচার জন্য, আমরা যে খাবারটা খাই, এগ্রিকালচার ল্যান্ড তো বাড়েনি না, ওইটার মধ্যে আমরা শস্য উৎপাদন করছি। তাহলে আমার যে পরিমাণ লোক সংখ্যাকে খাওয়ার মতো পরিসর ছিল, বাতাস দেওয়া, শুদ্ধ বাতাস দেওয়া, অক্সিজেন দেওয়ার ক্ষমতা ছিল, সেটা তো নষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি ওইভাবে ধরি তাহলে তো ওই মাঝে মধ্যে যে প্যান্ডেমিক এগুলো হয়, ডিজাস্টার গুলো হয়, তাহলে ওই গাড়ির যে গল্পটা বললাম, যারা থাকবে তারা থাকার মানে ভেতরে থাকবে তারাই থাকবে, বাকি এক্সট্রা গুলো রিমুভ হয়ে যাবে। একদমই ঠিক কথা বলছেন। দর্শক বন্ধুরা, সুব্রতবাবু যে কথাটি বলছিলেন যে পরিবেশের প্রয়োজনীয়তা কি, জৈব বৈচিত্র্যের প্রয়োজনীয়তা কি, সেটা যদি বুঝতে হয় তাহলে একটি কথা মাথায় রাখলে আমাদের চলে যে আমাদের বাঁচার জন্য, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য একটি বিকল্প পৃথিবী কিন্তু নেই। এই পৃথিবী কি ছিল, কি হলো বা কি হতে চলেছে, এই সবকিছু নিয়েই আমাদের একটি ছোট্ট প্রতিবেদন দেখে নিন। Let us change.
COVID-19 originated from SARS-CoV-2. It has resulted a pandemic globally. We know that like previous pandemics, it will also fade someday. But whether we humans will ever change or not. We have mercilessly exploited Mother Nature even few times back. Drought, excessive rain, speedy meltdown of glaciers, wildfire in rainforest. Nature's fury everywhere. For our appetite, we have killed animals without reason. In fear of a virus, when we are quarantined, nature flows in her own way. However, air has purified, river has become transparent, and environment has turned into an open space for animals. Hopefully, in near future, we will be able to overcome this critical pandemic phase. Finally, time has come to change ourselves, not the world. Let us change ourselves, not the world. দর্শক বন্ধুরা, লেটস চেঞ্জ, এটাই যেন আমাদের মাথায় থাকে। সুব্রত বাবু, যে জিনিসটা আমরা এক্ষুনি দেখালাম যে লেটাস চেঞ্জ, আমাদেরকেই পরিবর্তন করতে হবে বা পরিবর্তন করার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে, সেই জিনিসটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের পরিপ্রেক্ষিতে আপনি কি করে দেখছেন? দেখুন, সেই 1972 থেকে বললাম ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের প্রতি বছর একটা নির্দিষ্ট থিম থাকে। তাই আমি জাস্ট গত 5 বছরের থিমগুলো যদি দেখি, দেখুন 2015, একটু আগে যেটা বলছিলাম আমরা, যে পৃথিবীতে যদি ধরি নট অন মোরলেস 700 ক্রোর, 700 কোটি ধরি আর কি, আর এটা অনেক বেশি হয়ে গেছে বর্তমান সময়ে লোক সংখ্যা। 2015-তে একটা স্লোগান ছিল এই আপনার বিশ্ব পরিবেশ দিবসে, সেটা হলো 7 মিলিয়ন ড্রিমস। 7 বিলিয়ন ড্রিমস মানে 700 কোটি মানুষের স্বপ্ন। কি স্বপ্ন? প্ল্যানেট একটাই, কিন্তু মানুষের স্বপ্ন 700 কোটি। তো 700 কোটিকে তো আমার জায়গা দিতে হবে, সেগুলো করতে গেলে তো আমাকে পৃথিবীটাকে আগে সুস্থ করতে হবে। পৃথিবীটা যে আমরা দিনের পর দিন আমাদের যে অনিয়ন্ত্রিত ব্যবহার, তার সাথে আমরা যাচ্ছে তাই ব্যবহার, বলতে গেলে আমরা শুধু স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে না আমরা কিছু ক্ষতি করছি। কারণ আমি তো এই যে আমি বাজারে যাচ্ছি, প্রতিনিয়ত সরকার বলছে যে প্লাস্টিক ব্যবহার করবেন না, কিন্তু দেখবেন আপনি সকালবেলা যখন এই বেশি দূরে যেতে হবে না, আমার সকালবেলা রাজ্যের শহরে, আগরতলা শহরের বিভিন্ন বাজারে যদি যান, কিছু লোক দেখবেন বাড়ি থেকে বাজারে থলি নিয়ে আসছে, ব্যাগ নিয়ে আসছে, আর কিছু লোক হাতে কিছু নেই, প্রতি দোকানে যাচ্ছে, কাঁচা লঙ্কা কিনুক বা পটল কিনুক বা কারকল কিনুক বা যে কোনো সবজি কিনুক, সে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে প্লাস্টিকের ব্যাগ নিচ্ছে। কিন্তু একটা বড় ব্যাগ 10 টাকা বা খুব সম্ভবত 20 টাকার মধ্যে একটা বড় ব্যাগ হয়ে যায়, তাহলে ওই প্লাস্টিকের ব্যাগগুলো কিন্তু লাগে না। আর এই প্লাস্টিকগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেটা আমরা বলি সবসময় যে এখন ভারত সরকার একটা ব্যান করেছে, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান। দেখবেন আপনি পত্র পত্রিকায় রাজ্যের বিভিন্ন হোর্ডিং গুলোতে লেখা থাকে ব্যান দ্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক। একদম। এই যে ক্যারি ব্যাগ কি পরিমাণ ক্ষতি করছে আমাদের ধারণার বাইরে। শুধু আমাদের যে আমরা এই যে গরুর কথা বলি, যদি গৃহপালিত পশু, আপনি ইউটিউব চ্যানেলে বা ইয়েতে গুগলে সার্চ করে দেখতে পারবেন, আমরা তো বুঝি প্লাস্টিক ভালো না, জানি, কিন্তু ক্যারি করে বাড়ি নিয়ে আসছি, আবার এটা ড্রেনে ফেলে দিচ্ছি, অথবা সারাদিনে বাড়ির যে আবর্জনা সেটাতে ঢুকিয়ে এটাকে একটা ভালো করে গিট্টু করে একটা বালিশ বানাই, এটা কিন্তু ডিগ্রেড হচ্ছে না, অন্যগুলো ডিগ্রেড হচ্ছে আর এটা ডিগ্রেড হচ্ছে না। কিন্তু এইগুলো যেখানে ফেলা হয় বা এই রাস্তাঘাটে যেখানে ফেলা হয়, সেখানে গৃহপালিত পশুরা তারা খাদ্য হিসেবে ঘাস খায়, কিন্তু আমরা বুঝছি প্লাস্টিকটা আমরা খাই না, কিন্তু সে তো এটা বোঝে না এটা প্লাস্টিক বা এটা খাবারের সাথে প্লাস্টিকটা ঢুকছে।
অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মৃত শার্কের পেট থেকেও প্রচুর পরিমাণ আমি মৃত সার তো একটু পরের ব্যাপার, আমি জীবিত আমি 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 আমি- আমি 100টা ভিডিও আছে আপনি ইউটিউবে গেলে যে কাউজ হ্যাভিং প্লাস্টিক্স হাউ টু রিমুভ ইট। আবার বিভিন্ন মানে ভেটেরিনারি সার্জনরা গরুটাকে অপারেশন করছে আমি ইন্ডিয়াতে প্রায় 2.5 কেজি 3 কেজি 4 কেজি 8 কেজি পর্যন্ত আপনার প্লাস্টিক বের করছে, কারণ সে দুধ দিচ্ছে না। আচ্ছা তো কৃষকের সন্দেহ হয়েছে খেতে চাইছে না, খিদে পাচ্ছে না ওর, ফলে এর জৈবিক কার্যক্রম ঠিক ছিল না। আচ্ছা। ফলে তার কৃষকের মানে যারা গৃহপালিত পশুর উপর জীবিকা নির্বাহ করে, দুধ বা অন্য কিছু করে, দুধ বিক্রি করে নিয়ে এসে, তো তার তো স্বাভাবিক প্রক্রিয়াগুলো চলছে না। তো ডাক্তার কাছে নিয়ে গেছে, ডাক্তার চেক করে বললো আচ্ছা ঠিক আছে বাবু অপারেশন করতে হবে, ভেতরে কিছু একটা সমস্যা আছে, এক্সরে করে দেখলো প্লাস্টিক আছে। এবার অপারেশন করার পরে যখন বের করছে প্লাস্টিক শেষই হচ্ছে না, আচ্ছা কেজি কেজি প্লাস্টিক বের করছে, তার শরীরটা তো নষ্ট করে দিয়েছে না, ওর ডাইজেস্টিভ সিস্টেমটাই নেই। সেই জায়গায় বলতে গেলে এটা কার দ্বারা হলো? গরু বা গৃহপালিত পশু তো কোনোদিন প্লাস্টিক বাজারে বা আমাদের চারিপাশে এনে ফেলেনি, না আমরা ফেলেছি, তার জন্য আমরা দায়ী। এই যে পৃথিবী একটাই, কিন্তু আমরা যথেচ্ছ বাজেভাবে পৃথিবীকে বিহেভ করছি। এখানে এই জায়গা থেকে আমি একটা প্রশ্ন আপনাকে করতে যাব, সেটা হচ্ছে এই যে আমরা আপনি বললেন প্লাস্টিকের কথাটা, যে অনেক সচেতনতা বৃদ্ধি করার জন্য যথেষ্ট রকম প্রয়াস হচ্ছে কিন্তু আমরা সচেতন হচ্ছি না। ঠিক এই প্রশ্নটাই হয়তো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে আমরা অ্যাপ্লাই করতে পারি, জৈব বৈচিত্র্যের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। আমরা যে এই যে কত কথা বলছি, ছোটবেলা থেকেই স্কুলে পাঠ্যপুস্তকের মাধ্যমে পরিবেশ বিজ্ঞান নিয়ে বই লেখা হয়ে থাকে ওদেরকে ছাত্রছাত্রীদের সচেতন করার জন্য, কিন্তু এই এত বছর পরে এসেও আমরা কি সচেতন হতে পেরেছি? কি মনে হয়? মানে নেগেটিভিটি মানে সবটাই নেগেটিভিটি দিয়ে দেখবো না আমরা, কিন্তু ঘটনা হচ্ছে আমরা সেই মাত্রায় সচেতন হইনি। আদারওয়াইজ আপনার এই যে পৃথিবীর যে এই পরিবর্তন, এটা তো এইভাবে সম্ভব ছিল না। আমাদের অনিয়ন্ত্রিত ব্যবহারই বাধ্য করেছে যে পৃথিবীর ওজনের লেয়ারের ডিপ্লিশন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এগুলোর সংখ্যার মানে পরিমাণ দিন দিন আকাশে বায়ুমণ্ডলে বাড়ছে, যেগুলো আমাদের শরীরে বিভিন্ন রোগ শোক ডেকে আনছে, এবং আপনার অল্পেতেই শরীরে অনেক রোগ, কঠিন রোগ বাসা করছে, এবং আমরা আমাদের মৃত্যুর দিকে ঠেলে যাচ্ছি নিজেদেরকে। ফলে যার নির্দিষ্ট একটা আয়ু 60, 65, 70 এরকম একটা নির্দিষ্ট আয়ু পাওয়ার কথা, তারা অকালভাবেই মৃত্যুবরণ করছে। আমাদের লাইফ সাইকেলটা তো নষ্ট হচ্ছে, কিন্তু এটা যেহেতু ধীরলয় হচ্ছে আমরা বুঝতে পারি না আমরা ক্ষতিটা করছি। আপনি সিম্পল একটা বলি, মানে এই যে মানে কিন্তু কিছু মানুষ এর পাশাপাশি যদি আমি পজিটিভিটিটা দেখি, পরিবর্তন তো হচ্ছে, কারণ গভর্নমেন্ট চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে, রাষ্ট্রসংঘ চেষ্টা করছে। এই যে জুন মাসের 5 তারিখ আমরা বিশ্ব পরিবেশ দিবস বা মানে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করি প্রতি বছর একটা নির্দিষ্ট থিমে, অ্যাটলিস্ট এই মানে আমাদের নতুন প্রজন্মের কাছে তো নিয়ে যেতে পারি, যেন তাদের বিহেভিয়ারাল চেঞ্জটা যেন হয়ে যায় ছোট থেকেই, যাতে তারা যেন তারা পৃথিবীটাকে সুস্থভাবে রাখতে পারে। আর এই যে করোনা পরিস্থিতি, যেটা একটু আগে আপনি বলছিলেন, এই করোনা পরিস্থিতিতে একটা মানে যে সারা পৃথিবীব্যাপী একটা লকডাউন আমরা লক্ষ্য করলাম, তার একটা পজিটিভ ফ্যাক্টরও আছে। এটা একটা পজিটিভ ফ্যাক্টর ছিল যে এটা মানে আমাকে, যেহেতু করোনা ভাইরাসটা এটা অতি সংক্রমণ মানে একটা ব্যাধি, যতটা দূরত্ব রাখা যায় আমাদের নিজেদের মধ্যে, আমি সোশ্যাল ডিস্টেন্স থেকে বেশি বলি, মানে ফিজিক্যাল ডিস্টেন্স কথাটা সবাই বলে সোশ্যাল ডিস্টেন্স, আমি বলি যে ফিজিক্যাল ডিস্টেন্সটা রাখাটাই মেন। তো ওইটা রাখার ক্ষেত্রে সুবিধাটা হলো সহজে আপনার কাছে যে সংক্রমিত আছে ব্যক্তি, তার লালারস বা থুতু বা যেটা সোয়াব, এগুলো আসতে পারে না, আপনার শরীরে আসতে পারে না। কিন্তু এই উদ্দেশ্যে যে লকডাউনটা দেওয়া হলো, তাতে গাড়ি ঘোড়া বের হয়নি রাস্তায়, যার ফলে গাড়ি থেকে যে বিষাক্ত গ্যাসটা বেরো হয়, সেটা যে পরিবেশের যে আপনার এই যে কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, এগুলো যে খুব বেশি মাত্রায় ছিল, এটা একটা হলেও আপনি উপগ্রহ চিত্র যদি এর মধ্যে দেখেন, আর বিফোর মানে মার্চ পৃথিবীর বিভিন্ন জায়গায় উপগ্রহ চিত্র দেখেন, একদম ডিস্টিংক্ট ডিফারেন্স আপনি দেখতে পারবেন যে পরিবর্তন হয়েছে। একদম সেটাই, যে আমরা যে তথ্যচিত্র একটু আগে আমরা পরিবেশন করলাম, সেখানেও আমরা দেখানোর চেষ্টা করেছি যে প্রকৃতি কিভাবে নিজেকে, সিম্পল ভারতবর্ষের দুর্নীতি শহরের কথা যদি বলি, মুম্বাই শহরে ময়ূর দেখা যাচ্ছে রাস্তায় লকডাউনের সময়, আপনারা দেখেছেন খবরের কাগজে, হ্যাঁ অনেক টিভিতে দেখেছেন। তারপরে দেখা যাচ্ছিল মুম্বাইয়ের যে বিখ্যাত জুহু বিচ, এখানে
এই ডলফিন ফিরে এসছে। তো এগুলো আমাদের বিহেভিয়ার চেঞ্জ হওয়াতে তারাও সাহস পেয়েছে সামনে আসার। একদমই একদমই নিশ্চয়ই আমরা পরিবেশ নিয়ে যদি আলোচনা করি তার শেষ নেই, অনেক কিছু আলোচনা করা যায়, কিন্তু আমরা অনুষ্ঠানের একদম শেষ লগ্নে চলে এসেছি। দর্শক বন্ধুরা, আমরা অনেক কথাই বলি, প্রতি বছর 5ই জুন আমরা উদযাপন করি বিশ্ব পরিবেশ দিবস, কিন্তু পরিবেশ নিয়ে আমরা কতটা ভাবি? আমরা শুধু একটা জিনিস যদি মাথায় রাখি, আমরা হয়তো বলতে পারি যে আজকে থেকে বহু বছর আগে একজন কবি লিখে গিয়েছিল যে এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। বহু বছর আগে লিখেছিলেন, মাঝখানে আমরা ভুলে গেছি, এখন হয়তো আবার সেই পুনঃপাঠ প্রয়োজন। কিংবা পরিবেশের যারা অন্যান্য প্রাণী আছে, পশু আছে, পাখি আছে, তাদের প্রতি আমরা ঠিক কতটা সহানুভূতিশীল, তাদের কথা আমরা কতটা ভাবি, সেই জিনিসটাই এবছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম, জৈব বৈচিত্র্যকে রক্ষা করা, জৈব বৈচিত্র্যকে উদযাপন করা। আবার অসংখ্য ধন্যবাদ সুব্রতবাবু আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য। দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন দূরদর্শনে।